চলে এসেছি বন্ধুরা, আবার রয় অ্যান্ড রয় কোচিং ক্লাসেস পক্ষ থেকে তোমাদের জন্য আবার একটি সুন্দর ভিডিও নিয়ে। আগামী দিনে আমরা কমপ্লিট করলাম একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দশম শ্রেণী। খুব সুন্দরভাবে স্বচ্ছ ধারণা সহ প্রতিটা ক্লাস একদম পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা, গুরুত্বপূর্ণ অঙ্কগুলো, যে অঙ্কগুলো তোমাদের আগামী 2027 মাধ্যমিকের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ, যাতে তোমরা সেই প্রতিটা অঙ্ক ভালো করে বুঝতে পারো, প্র্যাকটিস করতে পারো, সব রকম আলোচনা আমরা ক্লাসটাতে করে দিয়েছি। ঠিক আছে, তো আমরা আমাদের লেকচার 1 থেকে শুরু করে লেকচার 6 পর্যন্ত সমস্ত ভিডিও একচল বিশিষ্ট কমপ্লিট সমস্ত আমাদের প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে। রয় অ্যান্ড রয় কোচিং ক্লাসেস তুমি ইউটিউবে গিয়ে সার্চ করবে, সেখানে তুমি প্লে লিস্ট পাবে। সেই প্লে লিস্টে তুমি দেখতে পাবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সম্পূর্ণ করে দেওয়া আছে। তো আমরা আর থেমে না থেকে আমরা কি করলাম, আবার চলে এলাম সেকেন্ড চ্যাপ্টার নিয়ে। তোমাদেরকে কথা দিয়েছিলাম, আর সেই কথা আমরা কিন্তু রাখতে হবেই। তোমাদের কথা বলে কথা, তো আমরা কথা ফিরিয়ে নিতে পারি না, কারণ আমরা তোমাকে বলেইছি যে এখানে আমরা সমস্ত ভিডিও আপলোড করব। একটু 1-2 দিন লেট হচ্ছে, কিন্তু আমি আস্তে আস্তে সমস্ত ভিডিও পুরো ফ্রি অফ কস্টে তোমাদেরকে এখানে পড়াবো। আশা করি আগের যা ভিডিওগুলো ছেড়েছি সেগুলোতে খুব দারুণ রেসপন্স পেয়েছি তোমাদের। তোমাদের উৎসাহে আমি ক্লাস করার জন্য আবার উৎসুক হয়ে পড়েছি। তো তোমরা আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেই চ্যাপ্টারটা হচ্ছে সরল সুদ কষা। খুব ইম্পর্টেন্ট একটি পাটিগণিতের চ্যাপ্টার। এখান থেকে প্রতি বছর একটা না একটা প্রশ্ন আসে। ঠিক আছে, সরল সুদ কষা, তারপরে রয়েছে চক্রবৃদ্ধি সুদ। প্রত্যেকবার এই চ্যাপ্টার দুটো থেকে ভালো ভালো প্রশ্ন আসে। ছাত্রছাত্রীদের একটা গুরুত্বপূর্ণ কি থেকে যায়, একটা মানে ডাউট থেকে যায় প্রতিটা চ্যাপ্টারের কোশ্চেনে, এই চ্যাপ্টারের মেনলি এই চ্যাপ্টারের। কারণ পাটিগণিত সহজে কিন্তু বুঝে ওঠা হয় না ছাত্রছাত্রীর পক্ষে। সমস্যাটা হয়ে দাঁড়ায় যে তারা ক্লাসে বা টিউশনে হয়তো সেই ক্লাসগুলোকে ভালো করে করে, কিন্তু তারা হয়তো সেইগুলো জিনিস খাতায় টকে নেয়, কিন্তু সেগুলো সেখান থেকে যদি ঘুরিয়ে প্রশ্ন করা হয় সেটা কিন্তু আর পারে না তারা। কেন পারে না? তার একটাই কারণ, যে তাদের হয়তো তাদের গোড়ার কনসেপ্ট ক্লিয়ার হয় না। তাই আমরা এই চ্যাপ্টারের প্রথম দিন এই যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে যেভাবে আমরা ধারণা সহ প্রথম ক্লাস দিয়ে আমরা বাকি প্রশ্ন উত্তর সলভ করার ক্লাসগুলো করিয়েছিলাম, এক্ষেত্রেও আমরা প্রশ্ন উত্তর সলভ করার ক্লাসগুলো করাবো। এবং প্রথম ক্লাসটা আমাদের আগেকার মতনই ধারণা থাকবে, যেখানে আমরা পুরো চ্যাপ্টারটার গুরুত্বপূর্ণ সূত্র এবং গুরুত্বপূর্ণ ধারণাগুলো স্বচ্ছভাবে জেনে নিব। তো আমরা ক্লাসটাকে খুব ভালোভাবে এনজয় করব। আমরা যেভাবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটাকে সহজে বুঝে উঠতে পেরেছি, আমি আশা রাখবো দশম শ্রেণীর সমস্ত চ্যাপ্টারই তোমরা বুঝে উঠতে পারবে। আর এইটুকু তোমাদের কথা দিচ্ছি যে তোমরা এই ভিডিওগুলো দেখার পরে আশা করি আগামী দিনে তোমাদের গণিতের কোনো দশম শ্রেণীর কোনো সমস্যা থাকবে না চ্যাপ্টারে। কেন? কারণ তোমরা এখানে যা কনসেপ্ট, যা ধারণা, যেটা তুমি পাও না কেন, যা তুমি পাবে এখান থেকে, যা কালেক্ট করতে পারবে, আর অতিরিক্ত পরিমাণে প্র্যাকটিস করার মতন যে সেটগুলো আমরা দেব, তাহলে তোমরা কি করতে পারবে, তোমরা এতে নিজেদের প্রতি কনফিডেন্স তোমাদের বিল্ড হবে। এতটা পরিমাণে কনফিডেন্স পাবে ম্যাথের প্রতি যে তোমাদের আলাদাই ভালোবাসা তৈরি হয়ে যাবে। সাবজেক্টটাকে ভালোবাসতে হবে। সাবজেক্টের প্রতি ভালোবাসা না হলে তুমি সেই সাবজেক্টে তুমি যতই প্র্যাকটিস করো না কেন, তুমি কিছুই পারবে না। আর এই সাবজেক্টের প্রতি ভালোবাসা থাকাটা অত্যন্ত দরকার। তাই তোমরা আর দেরি না করে তোমরা সুন্দরভাবে ক্লাসগুলো করবে। আজকে আমি ভিডিওটা আপলোড করে দেবো, করে দেওয়ার পরে তোমরা ক্লাসগুলো পাবে, খুব সুন্দরভাবে ক্লাসগুলো করবে। চলো আমরা আর কথা না বেশি বাড়িয়ে আমরা আমাদের ক্লাস স্টার্ট করি। তো আমরা আমাদের যে ক্লাসটা আজকে আমরা স্টার্ট করব সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, যাকে ইংলিশে বলা হয়, বাংলাতে বলা হয় সিম্পল সরল সুদ কষা, আর ইংলিশে বলা হয় কি সিম্পল ইন্টারেস্ট। আজকে আমাদের লেকচার 1 হবে, ঠিক আছে, যেখানে আমাদের কনসেপ্ট থাকবে, ধারণাটা ক্লিয়ার করব আমরা। দেন আমাদের পরের ক্লাসগুলোতে লেকচার 2 লেকচার 3 করে আশা করি দুটো লেকচার বা 3টে লেকচার আমরা ক্লাসটা শেষ করে দেবো। ঠিক আছে, 20খানা অঙ্ক রয়েছে, খুব সুন্দরভাবে ক্লাসটাকে এনজয় করো তোমরা। তো আমরা প্রথম ক্লাসটা আমরা করব লেকচার 1টা স্বচ্ছ ধারণা, চ্যাপ্টারটার সম্বন্ধে গুরুত্বপূর্ণ ধারণা এবং গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আমরা জেনে নেব। চলো। আচ্ছা, আমাদের প্রথমে যেটা করতে হবে, যেটা জিনিস জানতে হবে, আমি তোমাদের বেসিক্যালি যে জিনিসটা বলবো ভালো করে তোমরা বুঝবে। ঠিক আছে, ঠিক আছে, ভালো করে তোমরা বিষয়টা বুঝবে। চলো দেখো, সরল সুদ কষা। সরল সুদ কষা জিনিসটা কি ভেবে নাও। তুমি একটা
কিছু টাকা নিয়ে ব্যাংকে গেলে, ঠিক আছে, তুমি কিছু টাকা নিয়ে ব্যাংকে গেলে, আর সেই টাকা তুমি মনে করলে যে আমি একটা টাইমের জন্য ব্যাংকে জমা রাখবো। তাহলে তুমি হয়তো 10 টাকা নিয়ে গেলে, আর তুমি 10 টাকা নিয়ে বললে আমি সেটা 1 বছরের জন্য, 10 টাকাটা কম হয়ে যাচ্ছে, 100 টাকা নিয়ে গেলে। তাহলে 100 টাকা নিয়ে গেলে ব্যাংকে, আর তুমি মনে করলে সেই 100 টাকাটা আমি 1 বছরের জন্য রাখবো। তো ব্যাংক বললো ঠিক আছে, আমি তোমাকে সেই রাখার ব্যবস্থা করে দেব, এবং আপনি আমাকে, আপনার কাছে যে আমি সেই 100 টাকাটা রাখছি, তা আপনি তার বদলে আমাকে কি দেবেন? যে ঠিক আছে, আমি 1 বছর পরে তোমাকে আমি 10 টাকা বেশি দেব, 10 টাকা। তাহলে আমি যে টাকা নিয়ে গেলাম সেই টাকাটাকে 1 বছরের জন্য রাখলাম, আর সেই টাকা রাখার পরে সে আমাকে একটা সুদ দিল। কি সুদ দিল? যে 10 টাকা আমাকে বেশি দিবে। তাহলে 1 বছর পরে যখন আমি টাকাটা হাতে পাবো, তখন আমি কত টাকা পাবো? 110 টাকা। তাহলে এতে আমাদের কি ক্লিয়ার হলো? যে আমরা এটাকেই হচ্ছে কি, এই কনসেপ্টটাকেই, একমাত্র এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে এই চ্যাপ্টারের প্রতিটা অঙ্ক করতে হবে আমাদের। ওই একটাই কাজ, কখনো আমরা সামনে কিছু টাকা নিয়ে গেলাম, কিছু দিনের জন্য রাখলাম, কত টাকা ফেরত পেলাম, এইটুকুই কনসেপ্ট। এর বাইরে এখানে কোনো কনসেপ্টই নেই, ঠিক আছে? তাহলে এই চ্যাপ্টারের মেনলি এটাই হচ্ছে কনসেপ্ট। এবার আমরা যা নিয়ে গেলাম, যত বছরের জন্য রাখলাম, এবার যত টাকা পেলাম, রিটার্ন কি পেলাম, সমস্ত কিছুর পার্টিকুলার কিছু কিছু নাম রয়েছে, সেই জিনিসগুলো আমরা প্রত্যেকটার ক্ষেত্রে জেনে নেব। চলো দেখা যাক। প্রথমে আমাদেরকে জানতে হবে যে সরল সুদ কষা, সিম্পল ইন্টারেস্ট যেটাকে বলে, এটি হচ্ছে একটি, আমরা প্রথমে জানবো যে আমরা একদম গোড়া থেকে জানবো কনসেপ্টটা, যে একটি একটি নির্দেশ, সম্পূর্ণ নির্দেশিকা, ইতিহাস থেকে গণনা করা হয় এই বিষয়টা। গাণিতিক সমস্যা সমাধান এবং বাস্তব জীবনে কিন্তু এই সরল সুদ কষাকে প্রয়োগ করা হয়। মানে গাণিতিক সমস্যা সমাধান করা হয় এবং বাস্তব জীবনে এই সরল সুদ কষাকে আমরা প্রয়োগ করে থাকি। নেক্সট আমরা কি দেখে নেব, চলো। বলছে বিনিময়ের বিবর্তন এবং সুদের উৎপত্তি। এই যে সুদ কথাটা যে আমরা বলছি, সুদ খুব আমরা শুনে থাকি সুদ কথাটা, এর আগে আমরা অনেকবার সুদ শুনেছি কানে, যে ব্যাংকে সুদ দিচ্ছে, এখানে সুদ দিচ্ছে, এত টাকা সুদ নিচ্ছে। আজকে আমরা জেনে নেব যে সুদ, অ্যাকচুয়ালি সুদটা কি। বলছে বিনিময়ের বিবর্তন এবং সুদের উৎপত্তি। বলছে প্রাচীনকালে দ্রব্য বা পশুর বিনিময় করত। আমরা দেখেছি, ইতিহাসে পড়েছি যে প্রাচীনকালে মানুষেরা কোনো কিছু, এই যে বিনিময় প্রথা যে চালু ছিল, বিনিময় প্রথা যেটা আমরা ইতিহাসে পড়েছি, ছোট ক্লাসে ইতিহাসে পড়েছি, এই বিনিময় প্রথা কি করতো? পশু দেওয়া নেওয়া করতো, পশু বা দ্রব্য। ভাবলে কোনো ব্যক্তি কিছু টাকা দিতে পারছে না, তো তার বদলে সে পশু দিয়ে দিল, ঠিক আছে? বা এইভাবে আমরা কি করতাম, পশু দেওয়া নেওয়ার যে বিনিময় প্রথাটা আমরা সেই প্রাচীন কাল থেকেই শুনেছি, ঠিক আছে? আর কি দেখেছি? ঋণ দান প্রথা প্রচলন, মনেস্টারেট শিলিগুড়ি যেটাকে বলে, ঠিক আছে? যেমন খ্রিস্টপূর্ব 5000 বিসি, মানে বিফোর ক্রাইস্ট, যিশু খ্রিস্টের জন্মের 5000 আগে থেকে আমরা কিন্তু এই মুদ্রা সম্বন্ধে সরল সুদ কষার ক্ষেত্রে আমরা জানি। ঋণ দান প্রথা, ঋণ দান, যে ঋণ দিতে হবে, দান করতে হবে, ঋণ হয়ে যাবে, কোনো ব্যক্তির ঋণ হলো কত টাকা, কত টাকা সে পাবে রিটার্ন, সবকিছু আমরা কিন্তু খ্রিস্টপূর্ব 5000 বিসি আগে আমরা, মানে খ্রিস্টপূর্ব বলতে পারো যিশু খ্রিস্টের জন্মের 5000 বছর আগে আমরা জানতে পেরেছি। এবার আমরা আর কি জেনেছি? 1847 খ্রিস্টাব্দে ব্যাংক ডি ফ্রান্স, ব্যাংক ডি ফ্রান্সকে বলছে 1847 খ্রিস্টাব্দে ব্যাংক ডি ফ্রান্স সর্বপ্রথম সুদের উপর নিয়ন্ত্রণ আনার বিভিন্ন প্রকার নিয়ম চালু করে। বলছে 1847, মানে দেশ স্বাধীনের আগে, দেশ স্বাধীনেরও আগে, অনেক আগে, 1847 খ্রিস্টাব্দে ব্যাংক ডি ফ্রান্স নামক একজন ব্যক্তি সর্বপ্রথম সুদের উপর নিয়ন্ত্রণ আনার জন্য নানান প্রকার নিয়ম চালু করেন, যে কিভাবে একটি সুদকে নিয়ন্ত্রণ করা যাবে, ইন্টারেস্টটাকে কি করে নিয়ন্ত্রণ করা যাবে, সেটা 1847-এই ভাবা হয়ে গেছে। তাহলে ম্যাথমেটিক্সটা কত পুরনো, আশা করি তোমরা এই জিনিসটা ক্লিয়ার করতে পেরেছো, ঠিক আছে? এরপরে আমরা দেখে নিব কি, দেখো আমরা এই যে লেনদেন, আমরা যে লেনদেন করি, ব্যাংকে গিয়ে লেনদেন করি, এই যে লেনদেন, যে কোনো বিষয়বস্তুর ক্ষেত্রে যে লেনদেন প্রসেসটা আসে, সেই লেনদেন বেসিক্যালি দুটো প্রসেসর, একটা হচ্ছে উত্তমর্ণ, একটা অধমর্ণ, একটা উত্তমর্ণ, একটা অধমর্ণ, ঠিক আছে? উত্তমর্ণ কাকে বলে বা ক্রেডিয়েটর কাকে বলে, আর অধমর্ণ বা ডেপ্টর, অধমর্ণ বা ডেপ্টর। তাহলে কি উত্তমর্ণ আর একটা অধমর্ণ। বলছে উত্তমর্ণ কি? উত্তমর্ণ, এটা নামটা কিন্তু, এগুলো কোশ্চেন খুব আসে পরীক্ষাতে,
শর্ট কোশ্চেনে দিয়ে দেয় যে উত্তমর্ণ কাকে বলা হয়, অধমর্ণ কাকে বলা হয়। বলছে উত্তমর্ণ কি, যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ঋণ দেয়। ভাবলে তুমি ব্যাংকে গেলে, তোমার বলছো তুমি ব্যাংকে গিয়ে যে আমার একটা দোকান খুলবো আমি, আর আমাকে আপনি কিছু টাকা ঋণ দেন, মানে কিছু টাকা ধার দেন। ঋণ মানে তো ধার, আমাকে কিছু টাকা ধার দেন। তাহলে এক্ষেত্রে ব্যাংক হয়ে গেল তোমার কাছে উত্তমর্ণ, ব্যাংক তোমার কাছে হয়ে গেল উত্তমর্ণ। আচ্ছা, আর তাহলে আমি যদি বলি, একটা উদাহরণ দিচ্ছি, সুশীল বাবু একটি বাড়ি তৈরি করার জন্য ব্যাংক থেকে 10 লক্ষ টাকা ঋণ নিলেন। তাহলে এক্ষেত্রে ব্যাংক হচ্ছে কি তোমার কাছে উত্তমর্ণ, আর সুশীল বাবু যে ঋণ নিচ্ছে সেটা হলো অধমর্ণ। বোঝা গেল? খুব সহজে ক্লিয়ার হয়েছে, একদম খুব সুন্দরভাবে ছবির সাহায্যে আমি তোমাকে দেখিয়েছি জিনিসটাকে। বলছে যে, আবার বলি উদাহরণটা, সুশীল বাবু একটি বাড়ি তৈরি করার জন্য ব্যাংক থেকে লক্ষ টাকা, কত লক্ষ, 10 লক্ষ টাকা ঋণ নিল। তাহলে সুশীল বাবু কোথা থেকে ঋণ নিল? সুশীল বাবু ব্যাংক থেকে ঋণ নিল। তাহলে ব্যাংক থেকে নেওয়ার সময় ব্যাংকটাকে তাহলে এক্ষেত্রে আমাদের কি বলা হলো? উত্তমর্ণ। তাহলে যেখান থেকে ঋণ নেওয়া হয় সেই জায়গাটাকে বলা হয় উত্তমর্ণ, মানে অ্যাকচুয়ালি যে ঋণ দেয় তাকে বলে উত্তমর্ণ, আর যে ঋণটা নিচ্ছে অর্থাৎ যে ব্যক্তিটা সেই ঋণটা গ্রহণ করছে তাকে বলা হয় অধমর্ণ। একটা হয় ক্রেডিটর, একটা হয় ডেপ্টর। ওকে, এইটুকু জিনিস তোমাদের ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট দেখা যাক। এবার চলে আসি সুদের উপাদান। বলছে সুদের কি কি উপাদান আছে, মানে কি কি উপাদানের উপর ভিত্তি করে সুদটা তৈরি হয়েছে। ফার্স্ট আমরা জানবো আসল, যাকে ইংলিশে বলা হয় প্রিন্সিপাল। এই আসলের আরেকটা নাম রয়েছে, সেটা হচ্ছে মূলধন। সেই আসলের আরেকটা নাম রয়েছে মূলধন। ওকে, বলছে যে পরিমাণ অর্থ ধার দেওয়া বা নেওয়া হয় তাকে বলা হয় আসল। তাহলে কি, তুমি যে ব্যাংকে গেলে, ব্যাংকে কত টাকা নিয়ে গেলে? আমি 100 টাকা নিয়ে গেলাম। তাহলে 100 টাকা যে তুমি নিয়ে গেলে, সেক্ষেত্রে সেই 100 টাকাটার উপরে কি চাপবে? সুদ চাপবে। তোমাকে ব্যাংক সুদ দেবে। তাহলে এক্ষেত্রে 100 টাকাটা কি হলো? এক্ষেত্রে 100 টাকাটা হচ্ছে মূলধন, মানে আসল। তাহলে তোমার কাছে ফার্স্ট স্টেজে যে টাকাটা রয়েছে সেটা হচ্ছে তোমার কাছে আসল। তাহলে এক্ষেত্রে আসল আমরা জানলাম। সময়, এবার তুমি কি করলে? সেই 100 টাকাটাকে তুমি কিছু বছরের জন্য রেখে দিলে। তাহলে ব্যাংক তোমাকে বলবে 1 বছরের জন্য রাখতে পারো, 2 বছরের জন্য রাখতে পারো, যেমন যেমন রাখবে তেমন ভাবে সুদটা পাবে। তুমি রাখলে 1 বছরের জন্য, তাহলে যে সময়ের জন্য তুমি সেই টাকাটাকে রাখলে সেই ক্ষেত্রে সেই সময়টা হয়ে গেল তোমার কাছে সময়। তাহলে বছরকে আমরা কি করে টাইম দিয়ে চিহ্নিত করি? যাতে আসলকে, যেমন আসলকে আমরা কি দিয়ে চিহ্নিত করি? পি দিয়ে। তেমন সময়কে আমরা চিহ্নিত করি টি দিয়ে। বড় হাতের টি হতে পারে অথবা ছোট হাতের টি, যেটা তুমি দিতে পারো, এটা তোমার মন। এবার সুদ, এবার ব্যাংক বললো কি, যে তোমাকে কিন্তু এই টাকাটা রাখলে একটি অতিরিক্ত টাকা দেওয়া হবে, মানে এক্সট্রা একটা তুমি বেনিফিট পাবে, এক্সট্রা টাকা পাবে। এক্সট্রা টাকা, যে এই এক্সট্রা টাকাটা তুমি পাবে সেটাই হচ্ছে তোমার ওই টাকার উপরে সুদ। আমি বললাম যে ব্যাংক আমাকে বলছে 100 টাকায় আমাকে 10 টাকা বেশি দেবে। তাহলে এই যে 10 টাকা বেশি দিল, তাহলে এই 10 টাকাটা হচ্ছে তোমার সুদ। তাহলে আমি যদি বলি 100 টাকা নিয়ে ব্যাংকে গেলাম, সেক্ষেত্রে 10 টাকা আমাকে বেশি দিল, তাহলে আমার টাকাটা হয়ে দাঁড়ালো 110। তাহলে আমি এখানে কি পেলাম? এক্ষেত্রে তাহলে ক টাকা বেশি দিল? সুদ আমাকে দিল 10 টাকা বেশি। তাহলে এটা হয়ে গেল তোমার ক্ষেত্রে সুদ। বোঝা গেল? তাহলে আমি এখানে সুদ জানলাম কি? আমি এখানে সুদ জানলাম যে টাকাটা অতিরিক্ত দেওয়া হয় সেই আসল ব্যবহারের জন্য অতিরিক্ত যে অর্থ দেওয়া হয় সেই অতিরিক্ত অর্থকে বলা হয় সুদ। এটুকু ক্লিয়ার হয়েছে তোমাদের, আশা করি। চলো নেক্সটে আমরা কি জানবো? দেখো নেক্সট আমরা জানবো, দেখো ভালো করে দেখবে। এবার আমাদেরকে কি বলা হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি যে সুদ কিন্তু 2 প্রকার হয়। একটা হয় সরল সুদ, একটা হয় চক্রবৃদ্ধি সুদ। তাহলে আমরা আজকে জানলাম সুদ হয় 2 প্রকারের, একটা সরল সুদ হয়, একটা চক্রবৃদ্ধি সুদ হয়। তাহলে সরল সুদ প্রথমে চ্যাপ্টারটা রয়েছে তোমাদের সিম্পল ইন্টারেস্ট, আর চক্রবৃদ্ধি সুদ তারপরের চ্যাপ্টার রয়েছে চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ কাকে বলে? যখন কেবল প্রাথমিক আসলের উপরে সুদ হয়, মানে তুমি যে টাকা নিয়ে ব্যাংকে গেলে সেই টাকার উপরে সুদ চাপবে, সেটা হচ্ছে তোমার সরল সুদ। আর কি হয়? চক্রবৃদ্ধি সুদ। কি চক্রবৃদ্ধি সুদ? হচ্ছে তুমি যে টাকা নিয়ে ব্যাংকে গেলে তার উপর একটা সুদ পেলে, ওই আসল আর সুদকে যুক্ত করে যে টাকাটা আমি পেলাম তার উপরে আবার যদি সুদ চাপাই তাহলে সেটা হবে চক্রবৃদ্ধি সুদ।
ক্লিয়ার হয়েছে? আসলের সঙ্গে সুদ যুক্ত করে পরিবর্তিত আসলের উপরে সুদ নির্ণয়। তাহলে আমরা কি পেলাম? আমি পেলাম যে আমার কাছে 100 টাকা রয়েছে মেন মানে মূলধন, মানে এটা হচ্ছে পি। এর উপরে আমি কি করলাম? সুদ চাপালাম, সুদ পেলাম। তাহলে সুদ হলো কি আমাদের? এটা আই। তাহলে এটা মিলে আমাদের যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের কি 110 টাকা আমি পেলাম এক্সট্রা। এখন এটা হচ্ছে আমাদের কি নরমাল, এটা হচ্ছে আমাদের টোটাল কি বেরোলো? এটা আমাদের সরল সুদ বেরোলো, সরল সুদের হিসাব। এবার আমি এই টাকা যে পেলাম সেটাকে এখন আমি যদি আসল ধরে নিই, আবার আসল ধরে নিই পি, আর তার উপরে যদি আবার আমি সুদ চাপাই এক্সট্রা টাকা, আবার যদি আমি সুদ চাপাই, তাহলে সেই দুটো মিলে যেটা তৈরি হয় সেটাকেই বলে কি চক্রবৃদ্ধি সুদ। সেটাকেই বলে কি চক্রবৃদ্ধি সুদ। তাহলে চক্রবৃদ্ধি সুদ জানলাম, তাহলে হবে চক্রবৃদ্ধি সুদ। ক্লিয়ার হয়েছে? নেক্সট চলো আমরা এবার জানবো যে আমরা কি জানবো? আসল, সময় ও সুদের পারস্পরিক সম্পর্ক। বলছে সময়ের সাথে মোট সুদ তার কি একটা সম্পর্ক রয়েছে, আসলের সাথে মোট সুদ তার কি সম্পর্ক রয়েছে, সুদের হারের সাথে মোট সুদ তার কি সম্পর্ক রয়েছে। বলছে আমরা তাহলে এখান থেকে একটা জিনিস জানবো, কি জানবো? দাঁড়াও, এখান থেকে একটা জিনিস জানবো, সেটা হচ্ছে যে ভালো করে বুঝবে। আমরা জানবো যে যদি আমরা এতক্ষণ কি জানলাম? আমরা জানলাম একটা জিনিস, আসলকে পি দ্বারা প্রকাশ করা হয়, সময়কে টি দ্বারা প্রকাশ করা হয়, এবার সুদকে ইন্টারেস্ট তাই আই দ্বারা প্রকাশ করা হয়। পি দিয়ে কেন প্রকাশ করছে? যেহেতু প্রিন্সিপাল তার নাম, প্রিন্সিপালের প্রথম অক্ষর হচ্ছে পি, তাই পি দিয়ে প্রকাশ করলো। টি কেন করলো? টাইমের প্রথম অক্ষর টি, তাই টি দিয়ে প্রকাশ করলো। ইন্টারেস্ট INTEREST, ইন্টারেস্ট, আয়ের প্রথম অক্ষর ইন্টারেস্টের আই, তাই আই দিয়ে প্রকাশ করলো। আরেকটা হয় সুদের হার মানে কত পার্সেন্ট, মানে তুমি 100 টাকা নিয়ে গেলে তোমাকে বললো 2% সুদ দিব। তুমি 100 টাকা তুমি নিয়ে গেলে ব্যাংকে, আর ব্যাংক বললো তুমি কত বছরের জন্য রাখবে? আমি 1 বছরের জন্য টাকাটা রাখবো। আর বললো ঠিক আছে আমি 1 বছরের জন্য রাখবো, তোমাকে 2% সুদ দিব। মানে 100 টাকার উপরে 2 টাকা তুমি পাবে বেশি, 100 টাকার উপরে 2 টাকা বেশি পাবে, তাহলে 2% সুদ নিবে। তাহলে 2% সুদ দিবে তোমাকে। এই যে 2% সুদ দিবে, এই পার্সেন্টেজে যে সুদটাকে বলা হচ্ছে সেটাই হচ্ছে সুদের হার। তাহলে 2%। তাহলে এটাকে কি দিয়ে করব? আর দিয়ে। আর মানে কি? আর হচ্ছে আর দিয়ে প্রকাশ করা হয়। রেট অফ ইন্টারেস্ট, ইংলিশে বলা হয় রেট অফ ইন্টারেস্ট, তাহলে আর দিয়ে প্রকাশ করা হয়, আর প্রথম অক্ষর আর দিয়ে, তাই সুদের হারকে বলা হয় আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এইবার আমরা জেনে নেব যে এদের সাথে সম্পর্কটা কেমন। বলছে আসল, সময় এবং সুদের হারের পারস্পরিক সম্পর্ক। সময়ের সাথে মোট সুদের সম্পর্ক কি? বলছে যত সময় বাড়বে সুদ তত বাড়বে। তুমি ব্যাংকে গেলে, এবার ব্যাংকে গিয়ে তুমি মনে করলে যে আমি টাকাটা 1 বছরের জন্য রাখবো, তাহলে তোমাকে একটা অ্যামাউন্ট তুমি ফিরিয়ে পাবে ওর থেকে এক্সট্রা। তুমি মনে করলে না আমি 1 বছর পরে অ্যামাউন্টটা তুলবো না, আমি 2 বছরের জন্য রাখবো, তাহলে তুমি ওর থেকে বেশি সুদ পাবে। তুমি যদি 3 বছরের জন্য রাখো তাহলে তুমি তার থেকে বেশি সুদ পাবে। তাহলে কত হচ্ছে? যত সময় বাড়ছে সুদ তত বেশি হচ্ছে, সময় যত বেশি হয় সুদ তত বেশি হয়। এবার আসল বাড়লে সুদ বাড়ে। বলছে তোমার যদি আসলটা বেশি থাকে, ভেবে তুমি কি করলে 100 টাকা নিয়ে গেলে, তাহলে তুমি 100 টাকার হিসেবে সুদ পাবে। তুমি যদি 10,000 টাকা নিয়ে যাও তাহলে 10,000 টাকার হিসেবে সুদ পাবে। যত তোমার আসল বেশি থাকবে সুদ তত তুমি বেশি পাবে। হার বাড়লে সুদ বাড়ে। বলছে সুদের হার যদি বেশি হয় তাহলে সুদও বেশি হয়। তাহলে তোমার সুদের হার, ভাবলে তোমাকে বললো, ব্যাংক বললো যে আমি 2% দিব, তাহলে তুমি 100 টাকার উপরে 2% সুদ হলে 102 টাকা পেলে। এবার তোমাকে বললো ব্যাংক 3% সুদ দিব, তাহলে 100 টাকার উপর 3 টাকা সুদ বেশি হলে তাহলে কত হবে 1 বছরের জন্য? তাহলে তুমি ক টাকা পাবে? 3 টাকা বেশি পাবে না, 103 টাকা পাবে। এবার তুমি যদি বলো 4%, আমি যত সুদের হারকে বাড়াচ্ছি তত আমার কি হচ্ছে? সুদটাও বেশি হচ্ছে। তাহলে সুদের হার যত বেশি হয় সুদও তত বেশি হয়। তাহলে আমরা এই সমস্ত সম্পর্ক কি জানলাম? কিন্তু আসল ও সুদের হার ব্যস্তানুপাতিক, মোট সুদ সময় ও স্থির। এবার আমরা জানবো সরল সুদ নির্ণয়ের সূত্র, যে আমরা কোন সূত্র প্রয়োগ করে আমরা এই অঙ্কগুলোকে করতে পারবো।
তাহলে সরল সুদের ক্ষেত্রে যে সূত্রগুলো প্রয়োগ করে আমরা অঙ্কগুলোকে করতে পারবো সেটা তুমি দেখো। প্রথমে বলেছে ঐকিক নিয়ম, ইউনিটারি মেথড। ঐকিক নিয়ম বলছে 100 টাকার 1 বছরের সুদ যদি 8 টাকা হয়, 1 টাকার 1 বছরের সুদ যদি r/100 টাকা হয়, তাহলে পি টাকার টি বছরের সুদ কি হবে? পি বাই 100। একদম এই সূত্রটা প্রয়োগ করে তুমি যে কোনো অঙ্ক করতে পারবে এই চ্যাপ্টারে। তাহলে সরল সুদের পার্টিকুলার একটাই ফর্মুলা, সেই ফর্মুলাটা কি? I is equal to PRT by 100, যেখানে P হচ্ছে আসল, R হচ্ছে বার্ষিক সুদের হার এবং T হচ্ছে সময়। তাহলে এই সূত্রটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সূত্রটা প্রয়োগ করে তুমি কি করতে পারবে? সরল সুদের সমস্ত অঙ্ক করতে পারবে। তাহলে I পি এর সঙ্গে আর এর সাথে টি এর এদের মধ্যে যারই মান জানা থাকুক সেগুলোকে তুমি পুট করে এই সমীকরণটাতে তুমি কি করতে পারবে? সুদকে বার করতে পারবে। ভেরি গুড, খুব সুন্দরভাবে এই সূত্রটা ক্লিয়ার হলো। নেক্সট আমরা দেখে নেব এবার নেক্সট কনসেপ্ট, একটা স্ববৃদ্ধিমূল বা সুদ আসল কাকে বলে। স্ববৃদ্ধিমূল জিনিসটা কি? স্ববৃদ্ধিমূল বলা হয় সুদ প্লাস আসল। ভেবে নাও তোমার এখানে আসল রয়েছে 100 টাকা, আসল রয়েছে 100 টাকা। এবার সুদ পেয়ে তুমি সেই টাকাটা হলো কত? সুদ তুমি পেলে 10 টাকা। তাহলে 100 টাকার সঙ্গে 10 টাকা যখন যুক্ত হলো, তাহলে আসল আর সুদ যুক্ত হয়ে যেটা তৈরি হলো তার নাম হচ্ছে সুদ আসল, যেটাকে বলা হয় অ্যামাউন্ট। টোটাল অ্যামাউন্ট কত টাকা হলো? 110 টাকা। এটা হচ্ছে তোমার কি? সুদ আসল। এটা হচ্ছে তোমার কি? সুদ আসল। তাহলে সুদ আসল কাকে বলে? সুদের সাথে আসলের যোগ করলে সুদ আসল। উদাহরণ দিয়ে একটা বলছে, সুশীল বাবু 5,000 টাকা জমা রাখলেন। ভালো কথা, 5,000 টাকা জমা রাখলেন, 3 বছর পর সুদ পেলেন 800 টাকা। তাহলে 5,000 টাকা হচ্ছে তোমার পি এর মান 5,000, ওকে। 3 বছর পরে সুদ মানে আয়ের মান হচ্ছে 800 টাকা। আয়ের মান হচ্ছে কত? 800 টাকা। 800 টাকা। তাহলে তোমার অ্যামাউন্টটা কত হবে? টোটাল অ্যামাউন্ট মানে অ্যামাউন্ট মানে হচ্ছে তোমার সুদ আসল। তাহলে সুদ আসলে কি যুক্ত করতে হয় এখনই শিখলে, আসল প্লাস সুদ। তাহলে 5,000 প্লাস 800 যোগ করলে কত হবে? 5,800 টাকা। এটাই হচ্ছে তোমার সুদ আসল। বোঝা গেছে? তাহলে সববৃদ্ধিমূল জিনিসটা ক্লিয়ার, যে তোমাদের সববৃদ্ধিমূল কোনটা? পি যদি 5,000 হয়, আই যদি 800 হয়, তাহলে তোমার পি মানে হচ্ছে প্রথমে প্রিন্সিপাল, আই মানে হচ্ছে সুদ, আর সুদ আর আসল মানে কি? সুদ আর আসল মিলে তৈরি হলো সুদ আসল, যেটাকে বলা হয় সববৃদ্ধিমূল। সেটা যুক্ত হয়ে তৈরি হলো 5,800 টাকা। তাহলে আমাদের সুদ আসল হয়ে দাঁড়ালো 5,800 টাকা। তাহলে সববৃদ্ধিমূল জিনিসটা ক্লিয়ার হয়েছে। ভেরি গুড। নেক্সট কনসেপ্ট চলো। এবার বলছে, এটা দরকার নাই তোমাদের, রেকারিং ডিপোজিট, এর উপরে কোনো অঙ্ক নেই তোমাদের, ঠিক আছে? তাও তোমাদেরকে জিনিসটা যখন দিয়েছি বুঝিয়ে দিই। রেকারিং ডিপোজিট বলে কি হয়? দেখো, রেকারিং ডিপোজিট হয় এই প্রকল্প এমন একটি প্রকল্প, একটি নির্দিষ্ট সময়ের জন্য প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করতে হয়। প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করতে হয়। সুবিধা কি হয়? ছোট ছোট সঞ্চয় ধীরে ধীরে বড় তহবিলে পরিণত হয়। তুমি ভাবলে জানুয়ারি মাসে কিছু টাকা জমা করলে, ফেব্রুয়ারি মাসে কিছু টাকা, মার্চে কিছু, এপ্রিলে কিছু, মেতে কিছু, জুনে কিছু, জুলাইয়ে, আগস্টে, সেপ্টেম্বরে, অক্টোবরে, নভেম্বরে, ডিসেম্বরে, আস্তে 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 জমতে 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 তোমাদের কি হয়? ছোট 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 সঞ্চয়ে একটি বিরাট আকারে পরিণত হয়, ধীরে ধীরে বড় তহবিলে পরিণত হয়। সেটাকেই বলা হয় রেকারিং ডিপোজিট স্কিম। সেটাকেই বলা হয় রেকারিং ডিপোজিট স্কিম, মানে হচ্ছে পুনরাবৃত্ত আমানত প্রকল্প। ঠিক আছে? তাহলে কি প্রত্যেক মাসে তুমি যদি ছোট 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 করে অ্যামাউন্ট প্রত্যেক মাসে জমাও, তুমি মাস গেলে যখন শেষে, বছরের শেষে তুমি দেখতে পাবে তোমার একটি বিরাট তহবিলে পরিণত হয়েছে। এটাই হচ্ছে রেকারিং ডিপোজিট স্কিম। ওকে, চলো নেক্সট। ইন্টারেস্ট দেওয়া আছে, কার্যকারী আসল এফেক্টিভ প্রিন্সিপাল। আমাদের সুদ নির্ণয় করার প্রসেস তো আমরা জানি, আই ইজ ইকুয়াল টু পিআরটি বাই 112। একটা কোশ্চেন তোমাকে দিচ্ছি, সমস্যাটা ভালো করে দেখবে, ভালো করে, ঠিক আছে? কোশ্চেনটা ভালো করে দেখো কি বলেছে। দেখো, বলছে প্রতি মাসে 100 টাকা করে 1 বছর জমা রাখলে 6% সুদ কত হবে? প্রতি মাসে 100 টাকা করে 1 বছর জমা দিলে, প্রতি মাসে 100 টাকা করে 1 বছর জমা দিলে 6% সুদ কত হবে? খুব ভালো অঙ্ক।
কি করবো আমরা, দেখো আই আই সমান সমান প্রতি মাসে 100 টাকা। প্রথমে আগে আমাকে কি করতে হবে, প্রিন্সিপালটাকে বার করে নিতে হবে, কারণ আমরা তো সূত্র জানি, কি সূত্রটা এখনই শিখলাম, আই ইজ ইকুয়াল টু পি ইন্টু, আমি যদি প্রিন্সিপালটা বার করি তাহলে আমি জানি যে প্রতি মাসে আমি কত টাকা করে জমাচ্ছি, আমি প্রতি মাসে 100 টাকা করে জমাচ্ছি। তাহলে 100 টাকা করে যদি আমি প্রতি মাসে জমাই, তাহলে আমার কাছে সংখ্যাটা কত দাঁড়াচ্ছে, একটু ভালো করে ভেবে বলো তো। আমাদের কাছে সংখ্যাটা দাঁড়াচ্ছে কার্যকারী আসল, ইফেক্টিভ প্রিন্সিপাল। তাহলে আমরা এখান থেকে কি আছে, 12 মাসের টাকা, প্রতি মাসে 100 টাকা করে 12 মাস জমাচ্ছি। 100 টাকা করে যদি 12 মাস জমাই, তাহলে আমাদের কাছে প্রিন্সিপালটা 12 মাসের n ইন্টু n প্লাস 1 বাই 2, n ইন্টু n প্লাস 1 বাই 2 প্রিন্সিপালটা বার করতে হয়। তাহলে প্রিন্সিপাল বার করার নিয়ম হচ্ছে আমি প্রতি মাসে 100 টাকা করে জমাচ্ছি। তাহলে 100 টাকা করে কত মাসের জন্য, 12 মাসের জন্য, টোটাল 12 ইন্টু 12 প্লাস 1, মোট মাস কত, 12 বাই 2। তাহলে আমরা এখান থেকে কি পাবো, 100 ইন্টু 12 ইন্টু 13 বাই 2, তাহলে 2×50 100, এটা গুণ করলে হয়ে যাবে 7800 টাকা। এই 7800 টাকা হয়ে গেল আমাদের প্রিন্সিপাল। তাহলে আয়ের মান, পি এর মান হলো 7800, আর এর মান 6%, বছর হচ্ছে 1 বছর, 12 বাই 100, বড় 1 বছর, 1 বছর মানে কি, 1 বছর মানে 1 বাই 12, 39 টাকা হবে আমাদের অ্যান্সার। তাহলে সুদ নির্ণয় করলাম আমরা, এটা ক্লিয়ার হয়েছে, এইটুকু আমাদের ক্লিয়ার, আশা করি ক্লিয়ার হয়েছে এটা। চলো নেক্সট কি বলেছে, বলছে শর্ট ট্রিক। একটা আমরা এই অঙ্কগুলো করার জন্য শর্ট ট্রিক কিছু শিখে নিব। কিছু কিছু অঙ্ক থাকে, কিছু কিছু প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলোতে তুমি ডাইরেক্টলি প্রশ্নগুলো অ্যান্সার দিতে পারবে। কিভাবে বলছে, তুমি যদি, তোমাকে বলছে দেখো ভিন্ন ভিন্ন সুদের হার, বলছে তোমাকে একটা অ্যামাউন্ট দেওয়া হলো 100 টাকা, তার উপর তোমাকে বারবার করে সুদ লাগছে, বারবার, প্রথমে r%, এত বছরের জন্য, কিছু একটা বছরের জন্য, 1 বছরের জন্য, আবার r%, ভেবে নাও 2 বছরের জন্য, আবার r%, এরকম করে প্রতি বছরের সুদ, মানে কি তোমাকে এই যে টাকাটা, ভিন্ন ভিন্ন সুদের হার, প্রত্যেকটার একটা টাকার উপরে ভিন্ন ভিন্ন সুদের হার যদি থাকে একটা ভিন্ন ভিন্ন টাইমের জন্য, তাহলে আমরা সেক্ষেত্রে ভিন্ন ভিন্ন সুদের হার ভিন্ন ভিন্ন টাইমের জন্য যদি থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে আমাদের p সমান সমান r1 ইন্টু t1। তাহলে আমরা কি করব, r1 এর সাথে t1 এর গুণ, r2 প্লাস r2 এর সাথে t2 এর গুণ, প্লাস আবার প্লাস r3 এর সাথে t3 এর গুণ, বাই হচ্ছে 100। তাহলে আমাদের কি বেরোবে, বারবার আলাদা করে সুদ বের করে যোগ করার কোনো প্রয়োজন নেই। তাহলে তোমাকে আলাদা আলাদা করে সুদ বের করার কোনো দরকার নেই, তুমি একবারে টোটালটার সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ তুমি বার করতে পারবে, যদি তোমার t1 বছরে r1% থাকে, t2 বছর r2% থাকে, t3 বছরে r3% থাকে। তাহলে তুমি কি করবে, সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ বের করার জন্য পিটাকে মানে আসলটাকে বাইরে রাখবে, ব্র্যাকেটের মধ্যে r1 ইন্টু t1 মানে প্রথম বছর, r2 প্লাস t2 মানে দ্বিতীয় বছর, r3 প্লাস t3 মানে তৃতীয় বছর, t3 বছর, এই তিনটাকে যোগ করে দিয়ে নিচে 100 দিয়ে ভাগ করলে পি আর টি সূত্র যেটা ছিল সেটা যদি করো, তাহলে আলাদা করে সুদ বের করার কোনো প্রয়োজন নেই, ডাইরেক্ট তোমরা এখান থেকে এই প্রসেসটা করতে পারবে। ঠিক আছে, নেক্সট এবার বলছে মূলধন গুণ হওয়া। বলছে মূলধন যখন ডাবলিং হয়ে যায়, বলছে টি বছরে r% সরল সুদের হারে কোনো মূলধন n গুণ হলো, তাহলে টি বছর r% সরল সুদের হারে মূলধনটা n গুণ। অনেক কোশ্চেনে থাকে, এবারই মনে হয় একটা কোশ্চেন দিয়েছিল মাধ্যমিকে, যে বলছে যে একটা সরল সুদ হারে, মানে একটা বছর আছে, কোনো একটা বছর, নির্দিষ্ট একটা বছর, সেই বছরে r% সরল সুদ দেওয়া হয়েছে, আর তোমার কি হয়েছে, মূলধনটা n গুণ হয়ে গেছে, মানে বেড়ে গেছে n গুণ। n গুণটা 2 গুণ হতে পারে, n এর মান তুমি 1 2 3 4 যা হতে পারে, বলছে 1 গুণ বেড়ে গেল, 2 গুণ বেড়ে গেল, 3 গুণ বেড়ে গেল, 4 গুণ বেড়ে গেল। তাহলে মূলধন যদি n গুণ বাড়ে, তাহলে সেক্ষেত্রে সূত্র কি, সেক্ষেত্রে আমরা কি করে সুদের হার বের করব, সেক্ষেত্রে সুদের হার বের করার নিয়ম হচ্ছে n-1 বাই t ইন্টু 100, বা টি বের করার সূত্র হচ্ছে n-1 বাই r ইন্টু 100। কিভাবে হলো, যখন আমরা r বের করব তাহলে n-1 বাই টি ইন্টু 100 এই ফর্মুলাটা ইউজ করব, আর যখন আমরা টি বের করব তাহলে r এর জায়গায় টি আর টি এর জায়গায় r চলে আসবে, তাহলে টি সমান সমান n-1 বাই r ইন্টু 100। যখন কোনো n গুণ বলবে, মানে কোনো মূলধন যখন ডাবলিং হয়ে যাবে, মানে যখন মূলধনটা যত গুণ, ভাবলে 2 গুণ
3 গুণ 4 গুণ 5 গুণ এইভাবে সুদের হারে লেগে গেছে। মানে সুদের হার তোমার সেই টাকাটার উপরে হয়েছে, সেই টাকাটাতে n গুণ পরিমাণ কি হয়েছে, কোনো মূলধন n গুণ হয়ে গেছে। ঠিক আছে, বলছে তোমার টি বছরে r% সরল সুদের হার, সেক্ষেত্রে মূলধনটা n গুণ হলো। যদি n গুণ হয় সেক্ষেত্রে ডাইরেক্টলি তুমি সময়টা আর সুদের হারটা কি করে বার করবে, এইভাবে। উদাহরণ, টাকা দ্বিগুণ হলে n = 2 হবে, তাহলে সূত্রটি হবে r = 100/t। টাকা যদি দ্বিগুণ হয় তাহলে n = 2 হবে। টাকা ভাবলে দ্বিগুণ হলো, মানে দ্বিগুণ মানে কি, n এর মান হচ্ছে 2, তাহলে n এর মান যদি 2 হয়, তাহলে আমি যদি এই সূত্রটাতে বসাই, তাহলে r সমান কত হবে, r সমান হয়ে যাবে n - 1/t × 100। টাকা দ্বিগুণ, তাহলে n - 1 কত, n এর মান কত, n এর মান হচ্ছে 2, তাহলে 2 - 1/t × 100। তাহলে আমরা এখান থেকে কি পাবো, 2 থেকে 1 বাদ দিলে কত হবে, 1, তার মানে 100/t। তাহলে আমরা r সমান কি পেলাম, 100/t পেলাম। তাহলে r সমান কি পেলাম, 100/t পেলাম। ভেরি গুড। চলো নেক্সট। এবার কি বলছে, বলছে সবৃদ্ধি মূল থেকে কি করে আমরা সুদের হার বের করব। বলছে কোনো আসল T1 বছরে যদি a টাকা হয়, কোনো একটা আসল, যে কোনো একটা, ভেবে নাও 100 টাকা t বছরে a টাকা হয়ে গেছে, T2 বছরে যদি b টাকা হয়, তাহলে r% সুদের হার বের করার নিয়ম হচ্ছে b - a, মানে এই যে T2 বছরে যেটা টাকা রয়েছে সেখান থেকে T1 বছরে যে টাকাটা রয়েছে সেটাকে বাদ দিবে, তাহলে b - a ইন্টু 100 ফর্মুলার জন্য দিবে। তারপরে কি দিবে, a T2 - b T1, তাহলে কি এর সাথে T1 এর গুণ আর b এর সাথে T2 এর গুণ মাইনাস করে দিবে, অ্যান্সার তোমার হাতের মুঠোয়। বোঝা গেল, এক্ষেত্রে কি হতে হবে, T2টা T1 এর থেকে বড় হবে আর বিটা এর থেকে বড় হবে। তাহলে আমরা প্রিন্সিপালটা কি করে বার করবো, পিটা, বলছে a T2, পিটাকে বার করার নিয়ম জানো, a T2 বলছে এর সঙ্গে T2 এর গুণ, b এর সাথে T1 এর গুণ বাই T2 - T1। তাহলে আমরা এখান থেকে সূত্রটা কি শিখলাম, ভালো করে দেখো সূত্রটা কি শিখলাম, ভালো করে দেখো। বলছে যে তাহলে আমরা এখান থেকে শিখলাম যে যদি তোমার কাছে T1 বছরে, এটা T1 যদি বছর থাকে, তাহলে T1 বছরে যদি a টাকা হয়, কোনো আসল T1 সময়ে কি হলো, T1 বছরে a টাকা হলো, আর T2 বছরে b টাকা হলো, তাহলে সেক্ষেত্রে তুমি সুদের হারটা বের করবে কি করে, সেক্ষেত্রে তুমি সুদের হারটা বের করবে কি করে, সুদের হার বের করার নিয়ম হচ্ছে r% সমান কি করতে হবে, b - a। তাহলে b - a মানে কি, ভেবেলাম a b, এটা b থেকে a কে বাদ দিবে, তাহলে b - a, সূত্রের জন্য 100 বসাবে, বসিয়ে দিলে, বাই, তারপরে কি করবে, এর সাথে T1 এর গুণ, তাহলে a T1 এর সাথে সরি, তাহলে এটা কি হবে, ধরো এর সাথে T2 কে গুণ করবে, এর সাথে T2 গুণ মাইনাস b এর সাথে T1 এর গুণ, তাহলে তোমার সুদের হার ডাইরেক্টলি বেরিয়ে যাবে। আর তোমার আরেকটা যদি, এবার যদি আমাকে আসলটা বের করতে দেয়, ডাইরেক্টলি আসলটা বের করতে দেয়, আসলের সূত্র হবে a T2 - b T1, মানে এই নিচের অংশটা, বাই T2 - T1, মানে পাশের অংশগুলো, T2 - T1। তাহলে এই সূত্রটা প্রয়োগ করে তুমি খুব সহজে সববৃদ্ধিমূল থেকে হার নির্ণয় করতে পারবে। ক্লিয়ার হয়েছে? আশা করি তোমাদের এই জিনিসটা খুব ভালোভাবে ক্লিয়ার হয়েছে। নেক্সট, তাহলে আমরা এক নজরে সব সূত্রগুলো দেখে নেব। সরল সুদ কি শিখলাম, I = PRT/100, I = PRT/100, P মানে হচ্ছে আসল, T মানে হচ্ছে সময়, R মানে হচ্ছে সুদের হার, ওকে, r% মানে সুদের হার, আর I মানে হচ্ছে সুদ। এটা আমরা শিখলাম, খুব ভালো কথা, ভেরি ইম্পর্টেন্ট, এটার উপরে আমাদের সমস্ত অঙ্ক হবে। সববৃদ্ধিমূল কাকে বলে, a = p + i, a = p + i, যেখানে a মানে হচ্ছে অ্যামাউন্ট, p মানে হচ্ছে তোমার সুদ, p মানে হচ্ছে আসল, আর i মানে হচ্ছে সুদ। তাহলে আমরা কি শিখলাম, এটা কি বের করার নিয়ম, সুদ প্লাস আসল মিলে তৈরি হবে সুদাসল। ক্লিয়ার হয়েছে? নেক্সট, রেকারিং সুদ, যেটা আমরা কি করব, তার সূত্র কি শিখলাম, PRN × n+1, মানে এটা হচ্ছে যেখানে n হচ্ছে আমাদের মোট মাস, ওকে, ইন্টু এটা হবে 1200, এটা 1200 হবে, 2400 হবে না, 1200। P মানে হচ্ছে আসল, R মানে হচ্ছে সুদের হার, N মানে হচ্ছে মোট মাস, 12 হচ্ছে কেন, 12 × 100, কেন 12 মাসের জন্য 100 টাকা করে যদি সুদ হয়, 12 × 100 সূত্রে 100 টাকা সুদ বলছি, সরি 100 টাকা যদি সূত্রের অনুসারে r%, যেহেতু r%, তাহলে r/100 না, তাই জন্য 100টা নিচে বসেছে, সরি,
আচ্ছা সময়, সময় যদি n গুণ হয়, n গুণ হয়, n গুণ হলে সময় কি করে বার করব? t সমান সমান n মাইনাস 1/r ইন্টু 100। আর r কি করে বার করব? t এর জায়গায় খালি rটা চলে যাবে, r এর জায়গায় t চলে আসবে, তাহলে n মাইনাস 1/t ইন্টু 100, ইন্টু 100। ওকে, এটুকু ক্লিয়ার হয়েছে? আশা করি তোমরা এই চ্যাপ্টারের সমস্ত কনসেপ্ট, সমস্ত কিছু যা করালাম এর বাইরে তোমরা এত স্বচ্ছভাবে কিছুই তুমি বুঝতে পারবে না যদি তুমি এই জিনিসটা ভিডিওটা না দেখো। আর এত সুন্দরভাবে তোমাদেরকে যে কনসেপ্টটা দিলাম, আশা করি এটার উপরে তোমরা নিজেরাই যদি এখন চেষ্টা করো তাহলে অনেক অঙ্ক করতে পারবে, আমার বিশ্বাস এটা। ঠিক আছে, তাহলে আমরা আজকের ক্লাস আমরা শেষ করলাম এখানে, যেখানে আমরা কি শিখলাম? আমরা জানলাম যে অর্থের সঠিক ব্যবস্থাপনা জ্ঞান থেকেই শুরু হয়, আর আজই আপনাদের বা আপনার সঞ্চয়ের হিসাব শুরু করো। তোমরা সঞ্চয় করা, জীবনে যত সঞ্চয় করে রাখবে, জীবনে তুমি একদিন বড় হয়ে দাঁড়াবে। কারণ সঞ্চয়, আজকে আমরা এই চ্যাপ্টার থেকে কি নলেজ পেলাম? তাহলে এখানে আমরা মেনলি সেই নীতি কথাই পেলাম যে এইটা একটা যদি গল্প হয়, সেই গল্পের উপসংহার হিসাবে আমরা এই জিনিসটাই পেলাম যে তোমরা নিজেদের জীবনে যাই করো না কেন সঞ্চয় জিনিসটা রেখো। যদি সঞ্চয় না রাখো তাহলে কিন্তু তোমরা জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে না। সঞ্চয় তোমাকে হেল্প করবে। তাহলে আমরা আজকে চ্যাপ্টারের সমস্ত ক্লিয়ার করলাম, সমস্ত কনসেপ্ট ক্লিয়ার করে নিলাম। আমরা এর পরের দিন থেকে লেকচার 2 নিয়ে আসবো, যেখানে আমাদের থাকবে প্রতিটা প্রশ্নের অ্যান্সার, যেখানে আমাদের বাকি লেকচারও থাকবে। বাকি লেকচারগুলো পরের দিন থেকে শুরু হবে, যেখানে চ্যাপ্টারটা কমপ্লিট হবে খুব সহজভাবে, শর্ট ট্রিক্সের সাহায্যে, খুব সুন্দরভাবে প্রত্যেকটা অঙ্ক খুব সহজ ক্যালকুলেশনের সাহায্যে আমরা করাবো, সরল সুদ কষা, যাতে তোমাদের আগামী দিনে পাটিগণিতের প্রতি কোনো ভীতি না থাকে। আর আমি খুশি যে তোমরা আমাকে সাপোর্ট করেছো। খুব ভালো থেকো, খুব এনজয় করো। ওকে, থ্যাংক ইউ।